কোথায় যাচ্ছেন মিস্টার বশির সাহেব? আপনারা কি চমকে গেছেন না? এই কি করছেন? করার তো এখন অনেক কিছু বাকি। লাশ মারা তো ব্যবস্থা নেই। আসুন। বাবু আসছে। কি হয়েছে বাবা? তুমি কান্না করতেছো কেন? হ্যাঁ, কেউ কিছু বলছে? ফ্রেন্ডের সাথে ঝগড়া করছো? বলো, কিছু না বলে আমি বুঝবো কিভাবে কান্না করতেছো? হ্যালো, হ্যাঁ তুমি কই? তাড়াতাড়ি বাসায় আসো। বাবু কান্না করতেছে স্কুল থেকে আসার পরে, আমি জানি না কি হয়েছে। আমি কিভাবে বলবো? আমি এত কিছু বলতে পারবো না। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। হ্যাঁ, আমি বাবুর কাছে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে। রনি, রনি, স্যার মনে হয় জটিল কিছু ভাবছেন। ভাবছি কয়েকটা দিন ব্রেক নেব। ব্রেক? আর আপনি? স্যার স্যার আপনাকে তো কোনোদিন ব্রেক নিতে দেখিনি। একটানা অপরাধ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে এবার। এই ফাঁকে আপনারাও কয়েকটা দিনের জন্য ঘুরে আসেন। খুব ভালো প্রস্তাব স্যার, কিন্তু ওই প্রস্তাব পর্যন্তই। কেন, কি হয়েছে? সত্যি কথা বলতে কি স্যার, আমি একা কোথাও ঘুরতে যেতে এখনো ভয় পাই। আমি এখনো ঘুমের মধ্যে লাশ দেখে ঘুমের থেকে উঠে পড়ি। লাশ দেখে মানে আপনি স্বপ্ন দেখেন? আর স্বপ্ন দেখলে আপনার বাবা মা কি বলে? স্যার আমার বাবা মা তো আমাকে পাগল মনে করে। স্যার এক কাজ করলে হয় না? যদি কোথাও যেতে হয় আমরা তিনজন একসাথেই যাই। স্যার এই প্রফেশনে আসার পর থেকে তো বন্ধু বান্ধব বলতে তেমন কেউ নেই, সঙ্গী বলতে স্যার আপনারাই। আর স্যার আপনি সাথে থাকলে আমার বাসা থেকেও কিছু বলবে না। হ্যাঁ, শুধু তুমি আর আমি। না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো তো কোথায় কি প্যাকেজ আছে, আমরা চেষ্টা করে দেখি কোথায় পাওয়া যায়। মোবাইলটা বের করে দেখো কোথাও কোনো প্যাকেজের অফার আছে। পেয়েছো তুমি মিতু? জি স্যার। এই তুমি এসব পারবে না, আমাকে কথা বলতে দাও। জি স্যার এই যে একটা জায়গা। জি আমি জানাচ্ছি। স্যার বেস্ট। ওয়েট, কি হয়েছে? ইন্সপেক্টর রশিদ ফোন দিয়েছিল হুম, নতুন একটা মামলার ব্যাপারে। এই অপরাধের পৃথিবীতে আমরা ছুটি নেওয়ার মতো কোনো অপরাধ করতে পারবো না, তারই প্রমাণ এটা। ঠিক আছে, গেট রেডি, পরে আবার হবে বিতো, ডোন্ট ওয়ারি, মন খারাপ করো না, এক সময় না এক সময় হবে। জি স্যার। ঠিক আছে, রশিদের সাথে যোগাযোগ করে কি হয় ডিটেইলসটা জেনে আমাকে জানাবো। ওকে? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড হ্যাপি গুড নাইট। ওকে, ডোন্ট ওয়ারি, পরে একবার হবে। আস্তে আস্তে রশিদ সাহেব, আস্তে। স্যার, এই হচ্ছে ঘটনাস্থল। এইটা ঘটনাস্থল, তাই না? তাহলে এক কাজ করি, আপনি আপনি এইখান থেকে শুরু করেন, কোনো কিছু পাওয়া যায় কিনা। আমি এইখানে দেখি কিছু পাই কিনা। এটা খোলা কেন? ঠিক আছে স্যার। একটা খোলা আর একটা খোলা, হ্যাঁ, একটু মাথায় রাখবেন।
পিস্তল পাওয়া গেছে। পিস্তল? আস্তে 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 আস্তে। কি মনে হচ্ছে স্যার? তার আগে বলেন আপনার কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে অপরাধী লাশ সরানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছিল এবং আমি সেটাই দেখেছি। আর যখন খুনটা হয় পাশের বাসায় একজন মহিলা লাশটা খুন হতে দেখে এবং সে আমাকে কল করে, আমি সাথে সাথেই আসি এবং গেটে এসে আমি সেটাই দেখলাম যে লাশটাকে আসামি গুম করার জন্য বা লুকানোর জন্য চেষ্টা করছে এবং তাকে হাতে নাতে আমি ধরি এবং লাশটার গায়ে একটা বেডশিট মোড়ানো দেখেছি। আচ্ছা রশিদ সাহেব, একটা কথা, আমরা যখন রুমে ঢুকলাম, রুমে ঢুকে কিন্তু পুরো রুমটা পরিপাটি হয়েছে। প্রত্যেকটা কোণা আপনি এই দিক থেকে সার্চ করেছেন, আমি এই দিক থেকে সার্চ করেছি। একদম ঠিক। একটা ডয়ার আর একটা ওয়ার্ড্রপের ডয়ার অল্প একটু খোলা ছিল, বিছানার উপরে চাদর ছিল, ওই জায়গায় একটা পিস্তল আছে। সাপোজ আমি আপনাকে গুলি করলাম অথবা আপনাকে মারার জন্য চেষ্টা করলাম অথবা আপনি আমাকে মারার জন্য চেষ্টা করলেন, আমি গুলি খেলাম, আমি কি বাঁচতে চেষ্টা করব? এটাই স্বাভাবিক, তাই না? আমি যখন বাঁচতে চেষ্টা করব তখন আমি হয়তো আপনাকে জাবড়ে ধরবো, না হলে আমার ধাক্কা খেয়ে কোনো কিছু পড়ে যাবে, না হলে একটা না একটা কিছু উল্টাপাল্টা হবে। বাট দিস রুম ইজ ভেরি মাচ ক্লিন। তার মানে সামথিং ইজ রং। আদালতে দেখা হবে। ওয়েল ডান। আপনি কাজ করেন, পাবলিক উইটনেস নিয়ে এসে সিজার করুন, বাকি আপনার প্রিয় আপনি সুন্দর মতো ভিজিট করে স্কেচ ম্যাপ তৈরি করুন, বাকিটা আদালতে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। বিশ্বাস করেন আমি কিছুই জানি না আমি। তা বললে কিভাবে হবে? পুলিশ তো আপনাকে... রুনা আমার এক্স ওয়াইফ, 6 মাস হলো আমাদের ডিভোর্স হয়েছে, ও এখানে থাকেও না। তাহলে? আমি জিম থেকে মাত্র এসে দরজা খুললাম, দরজা খুলে দেখে একটা পিস্তল পড়ে আছে। আমি পিস্তলটা হাতে তুলে নিই, সাথে সাথে দেখি আমার ওয়াইফের ডেড বডি। ডেড বডি দেখে আপনি কি করলেন? আপনার তো পুলিশকে জানানোর দরকার ছিল। দেখেন, আমি ঘাবড়ে গিয়েছিলাম, আমি একটা ডেড বডি দেখলাম, তো আমার এক্স ওয়াইফ। ওই মুহূর্তে আমি কি করব বলেন? আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমি চেষ্টা করছিলাম যে লাস্টে তাড়াতাড়ি কীভাবে সরাবো। আমি সাহস হারিয়ে ফেলেছিলাম, কারণ আমি জানতাম সন্দেহের সব তীর আমার দিকে আসবে, কারণ আমাদের 6 মাস হলো ডিভোর্স হয়েছে। এখন কিছু করলে সেটা আমার দিকেই তো আসবে সন্দেহের তীর। আমার এমন কেউ ছিল না যে বিশ্বাসযোগ্য। তাছাড়া আমি ভেবেছিলাম লাশটা দ্রুত ধরে নিয়ে বাইরে কোথাও রেখে আসি, কিন্তু তার আগেই পুলিশ এসে ধরে নেয় আপনাকে। হ্যাঁ, প্লিজ আপনি ইয়ানুর স্যারকে একটু বলেন, ইয়ানুর স্যার ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। ইয়ানুর স্যার যেহেতু আপনার কেসটা নিয়েছেন, আর আপনি যদি সত্যি নিরপরাধ হয়ে থাকেন, তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। মাননীয় আদালত, আজ আমি খুব খুশি, কারণ আমার প্রিয় বন্ধু ইয়ানুর সাহেব এই কেসটা নিয়ে লড়ছেন। আপনারা সবাই জানেন ইয়ানুর সাহেব কখনো কোনো কেসে হারেন না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজ উনি হারবেন। কারণ একটাই, কারণ এই প্রথম কোনো কেসে খুনের আইউইটনেস রয়েছে। কি ইয়ানুর সাহেব, আজ আপনি ভীষণ চুপচাপ, কোথায় গেল আপনার সেই ধারালো কথা? মাননীয় আদালত, আমি বলতে চাচ্ছিলাম কি হয়েছে? এইবার আমি কিছু বলতে চাই। আমার সহকারী মিতু হঠাৎ পড়ে যাওয়ার পেছনে কি কারণ, কেউ কি কোনো কিছু বলতে পারবে? একটা ম্যাডাম, আপনি কি কিছু বলতে পারবেন? আমরা কি কেউ জ্যোতিষী নাই? ইয়ানুর সাহেব, আমরা এসব কথা একটু পরে বলি, আগে দেখুন ওনার কি হয়েছে। মিতুর কিছু হয়নি মাননীয় আদালত, আমরা সবাই দেখেছি মিতু পড়ে গেছে। আমরা কি ঘটেছে সেটা নিয়ে ভাবছি, কিন্তু কিভাবে ঘটেছে সেটা নিয়ে কেউ ভাবছি না, এবং আমার প্রতিপক্ষ ব্যারিস্টার সেটাও ভাবতে চান না। তা কিভাবে ঘটেছিল সেই গল্পও নিশ্চয়ই আপনার কাছে তৈরি আছে, তাই না?
স্পর্ধার জন্য মাফ করবেন মাননীয় আদালত। মাননীয় আদালতের কাছে প্রশ্ন, আমার সহকারী মিতু যেভাবে মাথা ঘুরে পড়ে গেল না কি হলো এ ব্যাপারে আপনার কোনো মতামত আছে? আমার তো মনে হয়েছিল উনি মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আর আমার কলিগের কি কোনো মতামত আছে? ওইরকমই আমার মনে হয়েছে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। না মাননীয় আদালত, মাথা ঘুরে পড়ে যাওয়া অথবা অসুস্থ হয়ে পড়ে যাওয়া কোনোটাই ঘটেনি। এখানে ঘটেছে অন্য কিছু। তা কি ঘটেছিল? আমার সহকারী ইভান মিতুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এটা বোঝানোর জন্য যে যা ঘটে আমরা সাধারণ চোখে যেটা দেখি সেটা নিয়ে সবসময় ভাবতে থাকি মাননীয় আদালত। এর পেছনে যে অন্য কোনো কিছু থাকতে পারে সেটা নিয়ে আমার কলিগ ভাবতে চান। আমি বশিরের প্রতিবেশী আসমা বেগমকে কাঠগড়ায় ডাকার অনুমতি প্রার্থনা করছি মাননীয় আদালত। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। আসমা বেগম, আপনি সেদিন কি দেখেছিলেন? কি দেখেছিলাম মানে? কোন হইতে দেখেছিলাম? ওরকম একটা অবুধ মেয়েকে। তাকে খুন করেছিল? বশির তার স্ত্রী রুনাকে খুন করছিল। কিভাবে খুন করেছিল? কিভাবে করেছিল মানে? গুলি করেছিল। আপনি কি গুলি করতে দেখেছেন? মানে Where they're gonna go next. What do you think? Looks like Order. Sound off, please. প্লিজ ম্যাডাম, প্লিজ উত্তর দেন। আদালতের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনি কি নিজে চোখে দেখেছিলেন? না। তার মানে হচ্ছে আপনি বশিরের হাতে পিস্তল দেখে ধারণা করে নিয়েছেন যে বশির পিস্তল দিয়ে গুলি করেছে। আমার প্রতিপক্ষ বন্ধু কি এখনো একজনের উপর ধারণা করে আমার মক্কেলকে খুনি বলে ধরে নেবেন? শুধুমাত্র একটা আইউটনেস নয়, বন্দুকে আপনার মক্কেলের হাতের ছাপ পাওয়া গেছে এবং দরজায় হাতের ছাপ পাওয়া গেছে মাননীয় আদালত। মাননীয় আদালত, বাড়ির চাবি কিন্তু রুনার কাছেও ছিল। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? রুনা নিজেকে গুলি করে তারপরে সেই পিস্তল দরজার সামনে রেখে গেছে? সত্যি আপনার না মাথা নষ্ট হয়ে গেছে। আপনি মনে হয় পাগল টাগল হয়ে গেছেন। শুনুন, আপনার সাধারণ জ্ঞান লোপ পেয়েছে। মাননীয় আদালত, আমরা কি এখানে সাধারণ জ্ঞানের কোনো পরীক্ষা দিতে এসেছি? জ্ঞান সাধারণ হোক আর অসাধারণ হোক, জ্ঞান অর্জন করার জন্য আমি সবসময় আগ্রহী মাননীয় আদালত। আমার প্রশ্ন, আপনি কি করে শিওর হলেন ওই বাসায় খুনটা হয়েছে? হয়নি। গুলি যদি চলেই থাকে তাহলে দেয়ালে অবশ্যই রক্তের ছিটের দাগ পড়ে থাকার কথা, কিন্তু আফসোস ওই বাসায় ওই ঘটনাস্থলের আশেপাশে কোনো দেয়ালে কোনো রকম রক্তের ছিটে ফোটা নেই। এমন তো হতে পারে বশির বাইরে কোথাও নাকি মেরেছে। মাই ডিয়ার কলিগ, যাদের ডিভোর্সের 1 বছরও হয়নি তারা কিভাবে প্রেমিক প্রেমিকার মতো অন্য জায়গায় দেখা করতে যাবে? এটা আমি বলবো না, এটা বলবে মিতার ছোট বোন পায়েল। মাননীয় আদালত, আমি পায়েলকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিস পায়েল, আপনার কি মনে হয় কে খুন করেছে আপনার বোনকে? আমি শিওর এই লোকটাই আমার বোনকে খুন করেছে। বৈবাহিক জীবনে তো কোনো শান্তি দেয়ই নাই, এখন মেয়ের পক্ষে শান্তি দিবে। কেমন ছিল ওনাদের সম্পর্ক? খুব খারাপ, এর থেকে খারাপ আর হতে পারে না। তাদের লাভ ম্যারেজ হয়েছিল। বিয়ের পর থেকে আমার বোনের উপর বিভিন্ন রকম অত্যাচার শুরু করে। আমার বোনকে কথা সন্দেহ করে। একদিন আপা আমাদের বাসায় আসে, আমরা দুজন একসাথে অনেক গল্প করি। গল্প করতে করতে কখন তো রাত হয়ে যায় বুঝতেই পারি না। সেটা তখন তাকে বলিও ফোন দিয়ে, কিন্তু তারপরও সে বিশ্বাস করে না। পরদিন ভোরবেলা এসে আমার বোনকে আবার জিজ্ঞেস করে সারা কোথায় ছিল। তার মানে কি উনি আপনার বোনকে সন্দেহ করতো? শুধু সন্দেহ না, ভয়ও দেখাতো।
এমনকি আমাকেও ভয় দেখাতো, বলে আমি নাকি মিথ্যা বলেছি। আর আমার বোনকে তো আমার সামনে বলে তাকে নাকি মেরে ফেলবে নিজ হাতে কোনো একদিন, এরকম মেয়েকে। মাননীয় আদালত, পায়েলকে আমার আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। বুঝলাম ওনাদের মধ্যে সম্পর্ক খারাপ ছিল জন্য ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, এই অবস্থায় কি কেউ কারোর সাথে প্রেমিক প্রেমিকার মতো বাইরে দেখা করতে পারে? নিশ্চয়ই পারে। এই লোকটা ছিল একদম জোকের মতো। ডিভোর্স হওয়ার পরও আমার বোনের কিছু ছাড়ে নাই, সবসময় আমার বোনের কিছু লেগেই থাকতো, ফোন দিত দিন রাত, আর আপুকে জ্বালাতন করতো আর বলতো যে আবার সবকিছু শুরু করবে নতুন করে। কিন্তু কি করার, সত্যি কথা বলতে আপু ওনাকে অনেক ভালোবাসতো, আর তার জন্য একদিন ভাবলো আপু ওনার সাথে দেখা করবে। যেদিন খুন হয় ওই দিন আপু বের হয় ওনার সাথে দেখা করার জন্য। তবে দেখাটা আমি জানি বাইরে না, ওনার বাসাতেই করেছি। পায়েল, আপনি কি শিওর উনি খুনের দিন বাসাতে দেখা করতে এসেছিলেন? জি আমি শিওর, কারণ সেদিন আপা আমাকে অফিসে নামিয়ে দিয়ে ওনার বাসার গলির দিকে গিয়েছিল। মাননীয় আদালত, আমার মনে হয় ওই বাসাতে আরেকবার অনুসন্ধান করা দরকার, কারণ আমার মনে হচ্ছে খুনটা বাসাতেই হয়েছে আর খুনি নিজে ওই রক্তের দাগগুলো মুছে ফেলেছে। অনুমতি দেওয়া হলো। পুলিশকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিচ্ছে আদালত। আপু তুমি খাও না কেন? হ্যাঁ, কি হয়েছে আমার বাচ্চাটার? তোমার শরীর খারাপ? তুমি খাবার খাওনি কেন বাবা? কি আঁকতেছো তুমি? মা দেখি তো পাখি দুটো অনেক সুন্দর, দেখি দেখি না তুমি কি পাখি আঁকছো। অনেক সুন্দর হচ্ছে। এটা কি পাখি বাবা? আমাকে বলো। কি হয়েছে আপু? তোমার কি হয়েছে? কান্না করতেছো কেন? হ্যাঁ বাবা, মাকে বলো তোমার কি হয়েছে, কান্না করতেছো কেন? দেখি এদিকে তাকাও, আপুর দিকে তাকাও, কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে আমার বাচ্চাটা? আপনি খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারেন, অথচ আপনাকে দেখে মনেই হয় না যে আপনি মিথ্যে বলতে পারেন। আই অবজেক্ট ইওর অনার। ওই বাসার মধ্যে কোনো রকম ব্লাডের চিহ্ন পাওয়া যায়। পুলিশ প্রতিবেদনে সেই কথাই জানিয়েছে, আর সেই সুযোগে আমার বন্ধু আমার ক্লায়েন্টকে অপদস্থ করছে। এত রেগে যাচ্ছেন কেন ইয়ানুর সাহেব? আমি তো আপনার মক্কেলের প্রশংসা করছিলাম। আমি মিথ্যা বলিনি, রুনাকে আমি মারিনি। আমি তো বলিনি আপনি রুনাকে মেরেছেন। এ তো দেখছি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, ওই রকম ব্যাপারটা হয়েছে। আচ্ছা আপনি তো জিম করেন, যেদিন খুনটা হয়েছিল সেদিন আপনি জিমে যাননি তাই না? আমি জিমে গিয়েছিলাম। মাননীয় আদালত, আমি বশিরের প্রতিবেশী মিস্টার রবিকে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। মিস্টার রবি, আপনারা তো একই সাথে জিম করেন তাই না? হ্যাঁ। আচ্ছা সেদিন কি উনি জিমে গিয়েছিলেন? না, বসে সেদিন জিমে যায়নি। অন্তত আদালতে যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়টা অন্তত যায়নি। মিথ্যে কথা, আমি জিমে গিয়েছিলাম। খাতা আছে, আমাদের এন্ট্রি করতে হয়, সিগনেচার থাকতে দেখতে পারেন। এক্ষেত্রে মাননীয় আদালত আমরা একটা কাজ করতে পারি, পুলিশকে অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার জন্য মাননীয় আদালত আদেশ দিতে পারে। না মিস্টার ইয়ানুর সাহেব, আমি আপনাকে আর কোনো ধরনের চালাকি করে আদালতের সময় নষ্ট করতে দেব না। মাননীয় আদালত, আমি এবার বশিরের ফ্ল্যাটের দারোয়ান রমজান মিয়াকে কাঠগড়ে আসার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আপনি বসুন। রমজান মিয়া, আপনি খুনের দিন কোথায় ছিলেন? কোথায় আর থাকবো, আমার কাম হয়তো দরজার সামনে দাঁড়ায় থাকা। আমি দরজার সামনেই দাঁড়াইছিলাম। রমজান মিয়া,
সেদিন আপনি কি কি দেখেছিলেন? দেখেছিলাম রুনা ম্যাডাম অনেকদিন পর বাসায় এসেছেন। উনি অনেক ভালো মানুষ ছিলেন ম্যাডাম। আমারে 100 টাকা বকশিসও দিছে। আমার মায়ের বিয়া তো। তার কিছুক্ষণ পর দেখি বসির স্যারের পুলিশ ধরে নিয়ে গেছে। এক সেকেন্ড, তার মানে সেদিন সকাল থেকে সারাদিনে বসির বাসা থেকে বের হয়নি, তাই তো? না ম্যাডাম, সেদিন বসির স্যার বাসা থেকে বের হয়নি। আপনি কি নিশ্চিত রমজান মিয়া যে বশির সাহেব সেই দিন ফ্ল্যাট থেকে বের হননি? আমি যদি চোখে না দেখতাম আমার কি দারোয়ানের চাকরি দিত? আপনি বলেন স্যার। এই রমজান ভাই, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আমি বাইরে গেছিলাম না? আমি জিমে যাইনি সত্য, কারণ রুনার জন্য আমি ফুলের তোড়া কিনতে গেছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমি বাইরে গেছিলাম। মাননীয় আদালত, আমি শুরুতেই বলেছি বশির সাহেব খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলেন, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। বশির সাহেব, এবার আপনি সত্যিটা স্বীকার করে নেন যে খুনটা আপনিই করেছেন। ইওর অনার, আমার বশির সাহেবের কাছে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা আছে। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় আদালত। আচ্ছা বশির সাহেব, আপনারা রুনা ম্যাডামের প্রেমটা কিভাবে হয়েছিল? এইসব কি ধরনের প্রশ্ন? আমি বুঝতে পারছি না এই কেসের সাথে এই ধরনের প্রশ্নের সম্পর্ক কি? আছে, অবশ্যই আছে। আছে মাননীয় আদালত, অবশ্যই আছে। বলেন বশির সাহেব, কবে কিভাবে দেখা হয়েছিল এবং কে প্রথম প্রেম নিবেদন করেছিল? আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল। আমি প্রথম ওকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। আপনি প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন? আপনি কি হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন নাকি এমনি এমনি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন? আই মিন, হাঁটু গাড়ার পর আপনার হাতে কি কোনো ফুল ছিল? হ্যাঁ, আমি হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, ফুল ছিল। আই অবজেক্ট ইওর অনার। সত্যি কথা বলতে কি, আমি এইসবের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার মানে মাই ডিয়ার কলিগ, আপনার যে মাথা আছে সেটা প্রমাণ করে। আপনি কেন এইসব জানতে চাচ্ছেন একবার কি বলবেন? পাঁচটা বেজে গেছে মাননীয় আদালত। আজকের মতো নিশ্চয়ই আদালত কতদিন আর এইসব বলবেন মিস্টার ইয়ানো? কালকে তো আপনি হারবেন। কালকে কিন্তু ছুটি। বাংলায় বলে ছুটি, ইংরেজিতে বলে হলিডে। পরশুদিন শুক্র এবং শনি। আদালত আজকের মতো মুলতবি। স্যার, একটা সত্যি কথা বলবো? স্যার, আমার মনে হয় এবার আমরা ভুল করেছি। বসে সত্যি একজন মিথ্যাবাদী, আর আমি শিওর যে খুনটা সে করেছে। আপনি ভুল করছেন। যদি কেউ কাউকে খুন করতে চায় তাহলে কি তার জন্য সে ফুল কিনে আনবে? নিশ্চয়ই না। রমজান মিয়ার কথা সত্যি হলেও রশিদ যদি ফুল নাও নিয়ে এসে থাকে, তবে আগের দিন হলেও এনেছিল, কারণ বাসায় ফুল ছিল। তাছাড়া বশির কিন্তু রুনাকে পাগলের মতো ভালোবাসত। একজন পাগলের মতো ভালোবাসা মানুষ কখনো তার ভালোবাসা জিনিসকে খুন করতে পারে না। স্যার, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আমাদের কাছে তো কোনো তথ্য প্রমাণ নেই। আমাদের কাছে যা আছে তা হচ্ছে 2 দিন। এই 2 দিনের মধ্যে আমাদের সমস্ত সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি বশিরের সাথে দেখা করবেন। বশির যেন আর কোনো মিথ্যে কথা না বলে সে ব্যাপারে নিশ্চিত হবে। জি স্যার। আরেকটা কথা, বশির সাহেবের কাছে এটাও জেনে নেবেন তার কোনো শত্রু আছে কিনা। আমরা অনেক সময় ইগনোর করি আমাদের বিরুদ্ধে কিংবা কারো বিরুদ্ধে কোনো শত্রুতা কারো থেকে থাকে, গোপনে সেটা লুকিয়ে রাখে। এইরকম কোনো কিছু আছে কিনা সেটা তার কাছ থেকে জেনে নেবেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ডু ইউর জব। ওকে স্যার।
আরে না না বউ, আমি ঠিক মতো চলে আসবো। আমাগো মায়ের বিয়া বইলা কথা, তুমি ঠিক মতো গোছগাছ করে রাখো। আরে আমরা সেরাটাই দিব, তুমি শুধু লিস্ট করে ফেলো। কি রমজান মিয়া বাসায় কথা বলছিলেন? জি জি স্যার, আপনি এখানে? এই আপনার একটু খবর নিতে আসলাম আর কি। আপনার গ্রামের বাড়ি কোথায়? জি স্যার, বলা। ভোলা? এই কয় মাসে নিশ্চয়ই আপনি অনেক টাকা জমিয়েছেন, না হলে আপনার মেয়ের বিয়ের জন্য এত কিছু অ্যারেঞ্জ করছেন কিভাবে? না, আর কোনো মিথ্যা নয়, আমি সত্যি রুনাকে খুন করিনি। কাজ এখন অনেক বাকি, ডকুমেন্ট বাকি। এই হিসাবটা যদি আমরা করি তাহলে আমরা নিশ্চিন্তে এটা বের করতে পারবো যে প্রকৃতপক্ষে খুনি কে।